এই যে বক্তব্য যেটা নাহিদ ইসলাম একটি সাক্ষাৎকারে বলেছেন, গণঅভ্যুত্থানের সঙ্গে অনেকেই বিট্রে করেছেন এবং সেফ এক্সিটের কথা অনেকে ভাবছে, এটা কি নাহিদ ইসলামের ব্যক্তিগত মন্তব্য নাকি আসলে এনসিপি মনে করছে যে এরকম ঘটনা ঘটেছে এবং এনসিপির কাছে এ ধরনের কোনো তথ্য আছে? আসলে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আপনি আজ প্রথমে আমার বিজ্ঞ যিনি সমালোচক আছেন এবং যারা আসলে টিভির পর্দায় দেখছেন বা পরে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, মতামতটি আসলে প্রথমত আমি মনে করি যে আসলে এটা নাহিদ ইসলামের একটি মানে ব্যক্তিগত একটা স্টেটমেন্ট। তো সেই জায়গা থেকে মানে আমাদের দলীয় যে পার্সপেক্টিভ, আমারও কিছুটা জায়গা আসলে মনে হয় যে আমাদের যেই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারা 5 তারিখের পরে যেই দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল, সেই ক্ষেত্রে আসলে মানে সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নটা হয়নি। বরঞ্চ মানে লন্ডন থেকে প্রধান উপদেষ্টা ফেরার পর আমরা দেখেছি যে পুরোপুরি একটা নির্বাচনমুখী তাদের রোড ম্যাপটা তারা দিয়েছেন, যেখানে আসলে এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কত একটা প্রতীক্ষার একটা অবসান হতে যাচ্ছে, সেটা এত দূর আসতে হলো এবং অলমোস্ট আমরা প্রায় 1 বছরের অতিরিক্ত সময় আমরা অতিবাহিত করেছি। বরঞ্চ এই সময়টার মধ্যে জুলাই সনদের বাস্তবায়নের রূপরেখার মাধ্যমে আমরা যদি কিছু বেসিক সংস্কারটা করে ফেলতে পারতাম, তাহলে কিন্তু আমাদের নির্বাচনটা যেন আরো সুষ্ঠু এবং সুন্দরভাবে হতে পারতো, সেই জায়গাগুলোও কিন্তু তৈরি হতো। বরঞ্চ এই জায়গাটাই এখনো আমরা কোনো সলিউশনের দিকে আসতে পারিনি। তারপরেও আমি আশাবাদী হচ্ছি যে 15 তারিখে যেহেতু ডেট ঘোষণা হয়েছে ঐকমত্য কমিশন থেকে, গণভোটের ব্যাপারটা আমার মনে হচ্ছে এখন ঐকমত্য কমিশনের উপরই এখন ডিপেন্ড করছে, যেহেতু কিছু রাজনৈতিক দল চাচ্ছে আসলে নির্বাচনের আগে, আবার কিছু রাজনৈতিক দল চাচ্ছে এটা আসলে নির্বাচনের দিনই হোক। দুই পক্ষেরই আসলে যুক্তি আছে। তো সেই জায়গাটা থেকে এখন আমার মনে হয় যে আমরা তাদের উপরও কিছুটা ভরসা করতে চাই ঐকমত্য কমিশনের প্রতি, এবং আমরা চাই যে আসলে তারা যে সিদ্ধান্ত নেয় আমরা তাদের প্রতি ভরসা রাখতে চাই এবং আমরা আসলে মানে বিশ্বাস করতে চাই যে আসলে সেফ এক্সিটের যে ইস্যুটা আসলে সামনে এসছে, সেই জায়গা থেকে মানে এখনো তো আসলে সুযোগ আছে তাদের কাছে, তো সেই জায়গাটায় তারা আসলে সেই আশাটা যেন পূরণ করতে পারে, সেটা আমার মনে হয় যে সেটা উচিত। দুটি বিষয়, একটা হচ্ছে যে সুযোগ আসলে আছে কিনা, কারণ কেউ যদি নিজের আখের গুছিয়ে থাকে, আখের গুছানো শব্দটা খুবই নেগেটিভ অর্থে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ ক্ষমতা অপব্যবহার করে নিজেরা অর্থ যদি নিজের উপার্জন করে থাকে, সেই কথাটাই হয়তো বোঝানো হচ্ছে এখানে। সেটা যদি করে থাকে কেউ, এটার সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং লন্ডন পরবর্তী সময়ে নির্বাচনমুখী হওয়ার কি সম্পর্ক? না, এটা তো আমি মানে সামগ্রিকভাবে আলাপটা বললাম। এখন যদি আমি স্পেসিফিকভাবে বলতে চাই, সেক্ষেত্রে যিনি আসলে এই অভিযোগটি করেছেন আমাদের আহ্বায়ক সাহেব নাহিদ ইসলাম, সেটা উনার আসলে মন্তব্যটা বা কাকে স্পেসিফিকলি উনি মনে করছে যে আখের গুছিয়েছেন, আবার কোনো উপদেষ্টা নিজে থেকেই উত্তর দিচ্ছেন, সেই জায়গাগুলো তাদের থেকে আসলে আমার মনে হয় যে ক্লিয়ার করলে বেটার হয়। তবে আমার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে আমাদের আসিফ নজরুল স্যার যিনি আছেন, ওনার প্রতি কিছুটা আমি মনক্ষুণ্ণ, কারণ তার যেরকম দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল, সেখানে আমি আসলে দেখেছি যে সে এমনও কিছু জায়গায় সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে যে দুঃখ প্রকাশ করছে। তো তার তো আসলে রেসপন্সিবিলিটি জায়গাটা ছিল যে সে আসলে নিজের দায়িত্বটা সেভাবে পালন করবে। এবং আপনারা জানেন গত 2 দিন আগেই আমাদের আরব আমিরাতে একজন প্রবাসী ভাই মারা গেছেন জেলে থাকা অবস্থায়, যেই মানুষগুলো কিন্তু আসলে জুলাই গণ অভ্যুত্থানের সময় সেখানে মিছিল করেছেন। তো মানে যেই স্পিরিটের জন্য আমাদের প্রবাসী ভাই বোনেরা এখনো জেলে, এই ব্যাপারগুলোতে তো আসলে আমাদের প্রধান উপদেষ্টা সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের আসিফ নজরুল স্যার, তো তার তো আসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো দেখা উচিত ছিল। তো সেই জায়গায় আমরা দেখছি যে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে বসানো হচ্ছে, পদায়ন করা হচ্ছে, এবং সিরিয়াসলি যদি আরো একটু ডিটেলে বলা উচিত, সেটা হচ্ছে যে মানে নির্বাচন করতে তো শুধুমাত্র আসলে নির্বাচন কমিশনের ভূমিকার জায়গা না, আসলে সেখানে তো আপনার আরো অনেকগুলা কম্পোনেন্ট প্রয়োজন হয়। সেখানে স্থানীয় প্রশাসন, আপনার পুলিশ বা এই জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছি যে স্পেশালি আমি আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, তা আমি অলরেডি দেখতে পাচ্ছি যে সেখানে যে সেট আপটা, এটা অলরেডি একটা মানে বড় রাজনৈতিক দলের প্রভাব বিস্তার সেখানে করতে পারছে। তাদের ডিসি অফিস বলেন বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেই রাজনৈতিক দলটির একটা আলাদা প্রভাব তারা ওখানে খাটাচ্ছে। শুধু একটি দলেরই রাজনৈতিক প্রভাব আপনি বলবেন? মোটা দাগে প্রধান যে রাজনৈতিক দলের কথাটা আপনি বুঝতে পারছেন কাদের কথা বলছি, বিএনপির কথা আসলে এক্স্যাক্টলি আমি বলছি। শুধু বিএনপি না, জামাতেরও কিছুটা প্রভাব কিছু জায়গা আছে। আসলে রাজনৈতিকভাবে তো তাদের সব জায়গায় তো আসলে ওই অ্যাকসেপ্টেন্সটা নেই, যেখানে আসলে তাদের প্রভাবের জায়গাটা ছিল বা সেই আসনগুলোর রাজনীতিতে তারা বিগত সময়ে জিতে এসছে বা তাদের
ওইখানে ভোটার সংখ্যা বেশি, সেখানে তারা সেই প্রভাবটা বিস্তার করতে পারছে। কিন্তু মোটা দাগে বিএনপি ওভারঅল পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে যে এরকম একটা মানে সেট আপ তারা তৈরি করছে, যেটা মানে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা আত্মঘাতী হবে বিএনপির জন্য। কারণ তারা তো 17 বছর ধরে এই সিস্টেমেটিক জায়গা থেকেই তো মানে সাফার করে এসছে। তো সেখানে যদি আবার তারা সেই সুযোগটা তারাও আসলে ওইভাবে নিতে চায়, হয়তো হইতে পারে এনসিপি একটা এখন তাদের সমান আসলে পারদর্শী ওরকম জায়গায় দলও না, বা জামাত হয়তো দেখাতে পারছে না, কিন্তু তার জায়গা উচিত ছিল দায়িত্বশীল ভূমিকাটা রেখে পুরো মানে সেটআপটা যদি আসলে নিরপেক্ষ রাখার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতো, সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে সবাই লাভবান হতো। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আপনি বলতে চাইছেন যে বিএনপি নিরপেক্ষ ভূমিকা রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এরকমটাই আপনি বলতে চাইছেন। আমি ফিরবো সেই জায়গাতে, কিন্তু তার আগে আমি প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করেছিলাম সেখানে আমি আবার একটু ফিরে যেতে চাই। সেটা হচ্ছে যে এনসিপির পজিশন, এনসিপির কাছে যদি এরকম তথ্য নাও থাকে, এনসিপি একটি দল হিসেবে এরকম একটি তথ্য জানার পরে তাদের দাবি কি? অনেকে দাবি করছেন যে আসলে উপদেষ্টাদের মধ্যে কারা জড়িত হয়ে গেছেন এ ধরনের অপকর্মে, এবং কারা আসলে সেফ এক্সিটের কথা ভাবছেন, সেই নামগুলো এখনই প্রকাশ করা হোক। হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে নাম প্রকাশ করার আগে পিছে না করে ডিরেক্ট আসলে নামটা প্রকাশ করে দেওয়া উচিত। কারণ আমাদের যে পূর্বের রাজনৈতিক যেই ধারা আমরা দেখেছি, সেই জায়গা থেকে আসলে এটা জাস্ট বলার জন্য না বলা, মানে আমি আহ্বায়ক সাহেবের জায়গা থেকে আমার মনে করি যে আসলে ডিরেক্ট আসলে এই নামগুলো আসলে প্রকাশ করা উচিত। কিন্তু তার পয়েন্ট অফ ভিউ যেটা আমি আসলে বুঝি সেটা হচ্ছে যে 5 তারিখের পর থেকেই মানে আমরা যারা তরুণরা, মানে স্পেশালি নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক বা আখতার হোসেন, যে মানুষগুলো সামনে থেকে আসলে লিডিং পজিশনে ছিল, তারা অনেক জায়গা থেকে আসলে স্যাক্রিফাইস করেছেন, দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। কারণ আপনি জানেন যে অভ্যুত্থানের পরেই কিন্তু সুযোগ ছিল, তারা একদম অল আউট, তারাই হচ্ছে একটা গভর্নমেন্ট ফন্ড করে, কিন্তু সেই জায়গাগুলোতে যেহেতু তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তারা আস্থা রাখতে চেয়েছেন যে বিএনপি বা বড় রাজনৈতিক দলগুলো বা অন্যান্য যারা স্টেক হোল্ডারদের প্রতি। কিন্তু তারা যখন দেখতে পেয়েছে, এবং এটা কিন্তু তখন একটা ঐক্য একটা জায়গাও ছিল, কারণ বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি প্রতি বিপ্লব এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে। তো সেই জায়গা থেকে তারা চেষ্টা করেছে যে সবথেকে বেস্ট সলিউশন যেটা, বিপ্লবের কোনো পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, একটু আমি ধরে তারপরে বলছি। তো তারা চেষ্টা করেছিলেন যে, বা আমরা চেষ্টা করেছিলাম যে বেস্ট সলিউশন যেটা সাময়িকভাবে বা যেন এরকম কোনো সিচুয়েশন তৈরি না হয়, আস্থা রেখেছিলাম আমরা সিনিয়র যারা লিডাররা আছেন বা বিগত সময় যারা রাজনীতিবিদরা ছিলেন। কিন্তু আমরা আসলে মানে এই 1 বছর আসলে আশাহত হয়েছি। তাদের একমাত্র এজেন্ডা ওই ইলেকশন ছাড়া মানে নতুন কোনো চেঞ্জ বা অন্য কোনো কিছু তাদের মাথায় আসলে আসেনি। এটা কি তাহলে নির্বাচন দিচ্ছে এবং নির্বাচনমুখী হওয়ার জন্য ক্ষোভও আছে আপনাদের? ব্যাপারটা এরকম, নির্বাচন দেওয়ার দুটো বিষয় কিন্তু আলাদা। মানে নির্বাচন দিচ্ছে সেজন্য আপনাদের, আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনমুখী, শুধু নির্বাচনমুখী হওয়া, মোটা দাগে ন্যারেটিভটা এরকম করে দাঁড় করানো হচ্ছে যে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি করে। তো ডেফিনেটলি না, নির্বাচন আমরা কেন চাইবো না? আমরা যেহেতু একটা রাজনৈতিক দল গঠন করেছি, অবশ্যই একটি রাজনৈতিক মানে ধারাতে আমাদের ঢোকার জন্য অবশ্যই একটা নির্বাচন প্রয়োজন। কিন্তু নির্বাচনটি সুষ্ঠু হওয়ার জন্য, যে 17 বছর ধরে নির্বাচনটি সুষ্ঠু হতে পারেনি, সেই সিস্টেমেটিক চেঞ্জটা যদি আপনি না করে নির্বাচন দেন, তাহলে আসলে আলটিমেটলি তো কোনো লাভ হচ্ছে না।